তো আমরা আবার ফিরে আসলাম। আসলে মানে গরমের সময় দুপুরের দিকে আমি লেকচারটা তৈরি করতেছিলাম, যে কারণে আসলে ঘুম লাগতেছিল অনেক বেশি। তো আমরা যদি পরবর্তী প্রশ্নগুলো দেখি, তো আমাদের গত লেকচারে সম্ভবত 46 নাম্বার প্রশ্ন পর্যন্ত হয়েছিল। তো এখন আমরা 47 নাম্বার প্রশ্ন থেকে দেখব। দেখো, 47 নম্বর প্রশ্নে তোমার যে উদ্দীপকটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার প্রোগ্রামের যে মানে মেইন ফাংশনের বডি অংশ থেকে দেওয়া আছে। তো ক্যারেক্টার নেম, এখানে তোমার একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ তোমরা জানো যে আমরা যখন অ্যারে, আমরা হচ্ছে যে অ্যারেটা যদি দেখি যে অ্যারের একটা প্রথমে থাকে তার ডাটা টাইপ। হ্যাঁ, তো ডাটা টাইপ আমরা ডিটি দ্বারা প্রকাশ করলাম। তারপরে তোমার অ্যারের হচ্ছে যে নাম, ঠিক আছে। তাহলে এই অ্যারে অ্যারে নেম, তারপরে হচ্ছে কি এর পাশে অ্যারেটাতে কতগুলো তোমার মান রাখবে সেই মান, অর্থাৎ সাইজ, সেটাকে আমরা মনে করে এন দ্বারা প্রকাশ করলাম। তো এখন এই ডাটা টাইপটা হচ্ছে কি, এই 4 দ্বারা বোঝাচ্ছে ডাটা টাইপ, আর নেম হচ্ছে অ্যারেটার নাম, আর এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা হচ্ছে অ্যারের সাইজ। সেই সাইজটা কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হয়তো। তো আমরা হচ্ছে যেটা নর্মালি একটা অ্যারের যে ডিক্লারেশন সেটা। তো এখন ইন্টিজার হচ্ছে যে একটা কে, তারপরে হচ্ছে লেন্থ, মানে কে নামের একটা ইন্টিজার আছে আর লেন্থ নামের একটা তোমার ইন্টিজার এখানে চলক হিসেবে নেওয়া হয়েছে। তো এখন স্ক্যানএফ আমার পার্সেন্টেজ তারপর নেম, আমরা হচ্ছে যে একটা নামকে স্ক্যান করে নিব। তো দেখো এখন কোথায় রাখবো সেই নাম, মানে নেওয়ার নাম স্ট্রিংগুলো, সেটা স্ট্রিংগুলো রাখবো হচ্ছে কোথায়, নেম চলকের মধ্যে। তো আমরা জানি যে নেম চলকে এই অ্যারে ডিক্লেয়ার করার অর্থ হচ্ছে একই চলকের মাধ্যমে একই টাইপের অনেকগুলো ডাটাকে আমরা মানে সংরক্ষণ করতে পারি। আমরা একটা একটা চলকের জন্য আগে যেমন একটা একটা চলক, মানে একটা একটা ডাটার জন্য একটা একটা চলক নিয়েছিলাম, এখন একই টাইপের অনেকগুলো ডাটাকে আমরা রাখার জন্য কি করব, একটি মাত্র চলক নিব। শুধুমাত্র কতগুলো ডাটা তুমি রাখবা সেই অনুযায়ী তার সাইজটা এখানে নির্ধারণ করে দিতে হবে। এটা হচ্ছে তখন তার শুরুটা হবে নেম জিরো, মানে একটা চলক হবে, নেম ওয়ান একটা চলক হবে, নেম টু একটা চলক হবে। হ্যাঁ, এর ভিতরে তুমি তখন মানগুলা সংরক্ষণ করতে পারবা। তাহলে আমরা এখানে যখন স্ক্যান করতেছি তোমার নামের যতগুলো অক্ষর আছে সেই নামের অক্ষরগুলো এখানে স্ক্যান হবে, এবং সেই নামটা, নামের অক্ষরগুলো কোথায় গিয়ে থাকবে, জমা হবে এই নামের মধ্যে, নেম নামের এই চলকের মধ্যে, এবং সেটা একটা অ্যারে যেহেতু, তাহলে তুমি নামে যতগুলো অক্ষর থাকো সেই সাইজ অনুযায়ী সেটাকে গ্রহণ করতে পারবে। এখন বলছে উদ্দীপকের সিনট্যাক্স ব্যবহার করলে অক্ষরগুলা একত্রে থাকবে। হ্যাঁ, অক্ষরগুলো একত্রে থাকবে। মোট অক্ষরের সংখ্যা জানা যাবে। হ্যাঁ, জানা যাবে। অক্ষরগুলো একবার ইনপুট নেবে। তাহলে অক্ষরগুলো এখানে আসলে একবার করে ইনপুট নেয়। তো আমরা যদি আমাদের যে এইসব প্রবলেমগুলা যদি আমরা একটু দেখি, যে আমাদের হচ্ছে যে এখানে আমরা যে আনসারগুলো করছিলাম সেই আনসারগুলো দেখো, আমরা একটু সমাধান লিখছি এখানে। তো এখানে সিনট্যাক্স ব্যবহার করলে অক্ষরগুলো একবার ইনপুট নিবে। হুম, তবে এক্ষেত্রে মানে একত্রেও থাকবে। সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে একটি বিশেষ ডাটা স্ট্রাকচার। অ্যারেতে একই ধরনের একাধিক ডাটা রাখা যায় এবং ডাটাগুলো একত্রে থাকে। অপরপক্ষে স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনটাতে তোমার যদি স্ট্রিং ডাটা টাইপ আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তোমার অক্ষরগুলো একবার ইনপুট নিবে। তো আমরা যদি, তাহলে আমাদের এখানে আনসারটা যেটা আমরা বলছি, যে আমার এখানে আনসার যেটা আছে সেটা হচ্ছে অক্ষরগুলো একত্রে থাকবে, তারপর অক্ষরগুলো একবার ইনপুট নেবে। আর এই সিনট্যাক্সের মাধ্যমে আমি এখনো মোট সংখ্যাটা আমরা জানতে পারবো। সেটা কিভাবে, যদি আমরা কি করি, তোমার হচ্ছে যে সেটাকে আলাদাভাবে স্ট্রিং এর লেন্থ আমরা দিই তখন। তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে জানতে পারবো কি কি ব্যবহার করলে অক্ষরগুলো একত্রে থাকবে, আর হচ্ছে অক্ষরগুলো একবার ইনপুট দিবে। তাহলে 1 এবং 3, তাহলে উত্তর হচ্ছে 2। আর এটার জন্য তোমার কি করতে হয়, আমাদের সংখ্যা জানতে হলে এস টি আর, তারপর হচ্ছে কি এই লেন, এই এস টি আর লেন স্ট্রিংটার নাম, অর্থাৎ এই নেম লিখে দিলেই তোমার এখান থেকে সে তোমার হচ্ছে কি করবে, স্ট্রিংটার লেন্থটা কতগুলো অক্ষর আছে সেটা জানতে পারবে। সঠিক চলক কোনটি, আমাদের একটা
এই চলকটা সঠিক চলক কোনটি? যে আমরা জানি শুরুতে নাম্বার থাকে না, তাহলে এটা বাদ। তারপরে হচ্ছে নাম্বার ওয়ান, এটা ঠিক আছে, কারণ প্রথমে হচ্ছে যে চলকের নাম আছে, তারপরে ওয়ান আছে, তো এটা ঠিক আছে। তারপর নাম্বার ওয়ান স্পেস আছে, এটা হবে না। নাম্বার ড্যাশ স্পেস এটাও হবে না। তাহলে এটা আমরা চলকের নামকরণ আগেই শিখেছি, সেখান থেকে আমরা একটু নিয়মগুলো দেখে নিলে এটা পারবো। তারপরে ইনক্লুড একটা আমাদের মানে ফাংশন দেওয়া আছে, এই সি প্রোগ্রাম দেওয়া আছে। এখানে লেখা আছে তোমার ফ্লোট আর, আর নামের একটা ফ্লোট ভ্যারিয়েবল আছে। তারপরে হচ্ছে যে প্রিন্ট এফ ইন্টারিয়র জিপিএ, মানে তোমার জিপিএটাকে প্রিন্ট করতে বলছে, ইন্টার করতে বলছে। তারপরে স্ক্যান করছে, স্ক্যান করে তোমার জিপিএটা প্রিন্ট করছে, এবং সেই জিপিএটা কোথায় রাখতেছো? আর এর মধ্যে, অ্যাড্রেস অফ আর। তো প্রোগ্রামে ডিক্লেয়ার আর কি, মানে আর কে যে ডিক্লেয়ার করতেছো, আরটা হচ্ছে কি? অবশ্যই আর যেহেতু মানে এখানে যে কোনো মান গ্রহণ করতে পারবে, তার মানে আর হচ্ছে কি একটা চলক। তারপরে তোমার এখানে প্রোগ্রামে ডিক্লেয়ার আর কি, ডিক্লেয়ার আর, এখানে একটা মানে প্রশ্ন এসে যাচ্ছে। তো আমরা যদি একটুখানি আমি দেখি যেখানে আসলে তখন এটাকে কি হিসেবে আমরা দিয়েছিলাম, প্রোগ্রামে ডিক্লেয়ার আর মানে আমরা যে ডিক্লেয়ার করছি, হ্যাঁ অবশ্যই এটা ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এখন আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে উদ্দীপকটি পড়ে এবং প্রশ্নের উত্তর দাও। তাহলে মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা দেখো এখানে বলছে যে মিম একটি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে মানে এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। উদ্দীপকে প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? তাহলে সে হচ্ছে তোমার একটা প্রোগ্রাম রচনা করলো এসকিউএল ব্যবহার করে, যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। এই যে উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? তাহলে তুমি দেখো যে এটা কোন ভাষায় রচিত হবে, যার বৈশিষ্ট্য হচ্ছে কি সে মানুষ সহজে বুঝতে পারে এবং কোনো কম্পিউটারের উপরে নির্ভরশীল নয়। তাহলে উদ্দীপকে উল্লেখিত ভাষাটি মানুষ যদি সহজে বুঝতে পারে এরকম ভাষা কোনটি? আমরা জানি যে মানুষ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষা বুঝতে পারে। তাহলে কোন ভাষায় রচিত? তাহলে এটা অবশ্যই তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এখন এসকিউএল যেহেতু উল্লেখ করছে আবার, তো এসকিউএলটা হচ্ছে আসলে তোমার মানে চতুর্থ প্রজন্মের ভাষা, মানে প্রায় মানুষের ভাষার কাছাকাছি, ঠিক আছে। তাহলে এখানে হাই লেভেলও হতে পারে, আবার চতুর্থ প্রজন্মের ভাষাও হতে পারে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা মূলত তৃতীয় স্তরের ভাষা। তো তৃতীয় স্তরের ভাষা থেকেও চতুর্থ প্রজন্মের ভাষাটা মানুষ বেশি সহজে বুঝতে পারে, এই জন্য এটা হবে কি তোমার চতুর্থ প্রজন্মের ভাষা। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে কোনটি ব্যবহৃত? তো আমরা আগে আলোচনা করছি, তাহলে এটা সামান্তরিক। তারপরে আমরা হচ্ছে যে পরের প্রশ্নে যাই। দেখো প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখা যাবে? আমরা আসলে এই প্রোগ্রামটা আমাদের মিসিং হয়েছে এখানে কোনোভাবে, মানে ওই টাইপিং এর সময় আমরা পরে সাফল করছিলাম প্রশ্ন নাম্বারগুলো, যে কারণে এগুলো একটু এলোমেলো হয়েছে। তো প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখা যাবে? এটা লুপের একটা ব্যবহার হইতো। তারপরে প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? দেখো প্রোগ্রামে তুমি যদি সিনট্যাক্স এরর করো, তাহলে তোমার হচ্ছে সের জন্য তোমার কম্পিউটার তোমাকে ভুল দিবে। কিন্তু আমাদের যে ভুলগুলো ছিল সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, তারপর হচ্ছে ডাটা এরর, এই লজিক্যাল এরর কিংবা ডাটা এররের জন্য কম্পিউটার তোমাকে কোনো ধরনের বার্তা দিবে না, কারণ এই ভুলটা হচ্ছে তোমার। হ্যাঁ, আর সিনট্যাক্স যদি তুমি ভুল করো সেই ভুলটা কম্পাইলার ধরতে পারে। তারপরে হচ্ছে যে আমাদের নিচের উদ্দীপকটি পড়ে, তো এখানে আমাদের হচ্ছে যে এই উদ্দীপকে এ হচ্ছে একটা নাম্বার, তারপরে দেখো বি হচ্ছে যে একটা মানে তোমার এর মান কত দেওয়া আছে 3, এ হচ্ছে একটা ইন্টিজার নাম্বার আর বির মান দেওয়া নাই, এবং বি ইকুয়ালস টু বলা হচ্ছে 2 ইন্টু এ, অর্থাৎ 2 ইন্টু 3 তার মানে 6। তো বি এর মান প্রিন্ট করলে কত হবে? 6। তো প্রোগ্রাম রান করলে বি এর মান কত হবে? তাহলে অবশ্যই 6। এটা সহজ প্রোগ্রাম ছিল, এটা আগেও আসছে। কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?
কম্পিউটার সরাসরি বুঝতে পারে একমাত্র মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম। ঠিক আছে, তারপরে উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে বলছে তোমার আই এবং কে দুইটা ভ্যারিয়েবল, আই এর মান হচ্ছে 8, আই কে হচ্ছে আই প্লাস প্লাস, অর্থাৎ কে এর মানটা এক এক করে বৃদ্ধি পাবে। এখন এখান থেকে তো তোমরা জানো যে কে ইকুয়ালস টু, তাহলে কি হবে, এই কে ইকুয়ালস টু আই প্লাস 1। ঠিক আছে, তো প্রিন্ট এফ আই অ্যান্ড কে, মানে আই এবং কে পার্সেন্ট ডি এবং পার্সেন্ট ডি। ভালো করে খেয়াল করো, একটা মজার ব্যাপার আছে এখানে। প্রথমে মান হচ্ছে কার, আয়ের, তারপরে মান হচ্ছে কে। আমাদের এটা ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটরের সেই প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশনের যে ব্যবহার ছিল সেখান থেকে আসছে। তো এখানে আমাদের পোস্টফিক্স নোটেশন হচ্ছে, আমি তোমাদেরকে সহজভাবে এটা মনে রাখার জন্য বলছিলাম, যার তোমার হচ্ছে প্লাস প্লাস করা হয় সে কি মান 1 বৃদ্ধি পাবে সবসময়। তাহলে 8 এর মান বৃদ্ধি করলে সে হবে কত, 9। তার মানে আয়ের মান সবসময় 9। তাহলে এখানে আমাদের আয়ের মান কি হবে, 9। তারপরে কে এর যে মানটা হবে, কে এর মানটা দেখো, এই কে ইকুয়ালস টু, যেহেতু তোমার পোস্ট ফিক্স নোটেশন, তাহলে কে এর আয়ের মান আগে যেটা ছিল সেই মানটা কি হবে, কে এর মধ্যে আগেই সেভ হবে, তারপরে গিয়ে আয়ের মান 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ আই প্লাস প্লাস হবে। তাহলে অর্থাৎ তোমার কে এর মান হবে কত, কে এর মান হবে ওই যে আগে 8 ছিল সেই 8, আর আয়ের মান হবে কত, 9। তাহলে এখানে তোমার 9 এবং 8 প্রিন্ট করবে। নিচের উদ্দীপকটি পড়ো, যে একটা লুপ দিয়েছে ফর লুপ, যেখানে মানে ইনিশিয়াল ভ্যালু আছে তোমার 2, তারপরে সেই ভ্যালুটা 10 থেকে ছোট অথবা 10 এর সমান এবং বারবার 2 করে বৃদ্ধি পাবে। আইসিটিটাকে প্রিন্ট করতে বলছে এবং বলছে যখন তোমার সি এর মান হচ্ছে যে 6, তখন লুপটা ভেঙে দাও। তাহলে দেখো, আমি যদি এখানে দেখে ফেলি একটু কত, মানে লুপটা চললে সি এর মানটা বৃদ্ধি হয়ে কত কত হচ্ছে, তাহলে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। তো বলছে কি, যদি সি এর মান 6 হয়, ঠিক আছে, লুপটা বারবার চলবে, কন্ডিশন চেক করবে, সেটা 10 পর্যন্ত যাবে, 12 গেলে আর হবে না। তো এটা কতবার চলবে, 1 2 3 4 5, প্রতি ধাপে আয়ের মানগুলো আমি লিখছি। তাহলে আয়ের মান যখন 2, তখন এটা ওকে আইসিটি প্রিন্ট করবে, তাহলে একবার প্রিন্ট হলো। তারপরে যখন 4, তখনও প্রিন্ট হবে আইসিটি, তাহলে 2 বার প্রিন্ট হলো। তারপরে হচ্ছে যে তোমার যখন 6, তখন কিন্তু আইসিটি প্রিন্ট হচ্ছে, তার মানে 3 বার প্রিন্ট হলো। তারপরে গিয়ে যখন 6টা বাজছে, তখন লুপটা আর চলবে না, মানে লুপটা গিয়ে আর এখানে ইনক্রিমেন্ট করবে না, ফলে এটা এর ভিতরে আর কোনো কাজ হবে না। তার মানে কয়বার প্রিন্ট হচ্ছে, 3 বার। ভালো করে বুঝবা কিন্তু, এখানে প্রিন্ট হচ্ছে কয়বার, 3 বার। তো যদিও এখানে তোমার ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে আমরা যদি এই শর্তটা বাদ দিয়ে দিই, তাহলে তখন প্রিন্ট হবে কতবার, 1 2 3 4 5। তাহলে যদি ইফ শর্তটা থাকে তাহলে তুমি কয়বার প্রিন্ট করবা, 5 বার। আর যদি না থাকে, সরি, যদি শর্তটি থাকে তাহলে প্রিন্ট করবা কতবার, 3 বার প্রিন্ট করতে পারবা। আর যদি শর্তটি না থাকে তাহলে তুমি প্রিন্ট করতে পারবা 5 বার। তাহলে এই হচ্ছে তোমার মানে, দেখো আমরা একটু খেয়াল করি যে 2 এর জন্য 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। হ্যাঁ ঠিক আছে, 5 বার। তারপরে ইফ শর্তটি বাদ দিলে লেখাটি কতবার, ঠিক আছে, 5 বার গেল। নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ। তো অ্যারে জিনিসটা আসলে তোমাদের নর্মালি তোমরা যেটা শিখছো সেটা হচ্ছে যে, বা যেটা আমি তোমাদেরকে বলছি, এই অ্যারে, অ্যারে মনে করো যে এটা ধরো একটা অ্যারের নাম দিলাম, সেটা অ্যারেই দিলাম আমরা, যদি অ্যারে নাম কনভেনশন অনুযায়ী আসলে ভুল। তাহলে এখানে তার যে সাইজ দিচ্ছ, মনে করো যে এটা এ, মানে তোমার তার শুধু এক ওয়ান ডাইমেনশনাল অ্যারে, হ্যাঁ। আর যদি তোমার থাকে এইভাবে আরেকটা ব্র্যাকেট দিয়ে, মনে করো আরেকটা থাকে তোমার, তাহলে এটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ এই যে অ্যারেটা, সেই অ্যারেটার হচ্ছে যে তোমার কি করবা, তার সারি বরাবরও মান থাকবে, কলাম বরাবরও মান থাকবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের দ্বিমাত্রিক অ্যারে। তাহলে এখানে আমরা যদি এক্সাম্পলটা আমরা দিই, আমাদের এই সিনট্যাক্স গুলো একটু ভালো করে মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে অ্যারের যে সিনট্যাক্সটা একটু আমি আহ,
ঠিক আছে, উত্তর হচ্ছে গ। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যারের দ্বিমাত্রিক অ্যারের যে সিনট্যাক্স, দ্বিমাত্রিক অ্যারের যে সিনট্যাক্স, তারপরে উদ্দীপকটি পড়ো এবং এই নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। তাহলে আমাদের এখানে উদ্দীপক হচ্ছে যে প্রথমে একটা চলক কিছু একটা বলছে, এখানে বোঝা যাচ্ছে না। তারপরে এক্স এর মান হচ্ছে 5, তারপরে এখানে সেমিকোলন হবে একটা, তারপরে এক্স -14 হবে না আসলে, এখানে মনে হচ্ছে যে একটু এলোমেলো হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, এখানে এটা আসলে কন্ডিশনটা বোঝা যাচ্ছে না, কন্ডিশনটা বোঝা গেলে তোমাদেরকে বলতে পারতাম, আমি পরবর্তীতে দেখে তোমাদেরকে এটা ব্যাখ্যা করব। কোনটি স্বাভাবিক ভাষা? স্বাভাবিক ভাষা মানে হচ্ছে আমাদের ভাষা, আমাদের মতো করে 5 জেনারেশন, 5GL। তারপর প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য বসে? প্রতীক প্রসেসের জন্য বসে কোনটা? আমাদের আয়তক্ষেত্র। এই সি প্রোগ্রামটা কি আছে, একটা ফ্লোটিং টাইপ আছে ডাটা, তোমার ধরলাম আর, আবার জিপিএ প্রিন্ট করতে বলছে, এটা আগেই আমরা করছি। পার্সেন্টটি এর পরিবর্তে ব্যবহার করা যায় কি? আমাদের দেখো এখানে ফ্লোটের জন্য আসলে আমরা পার্সেন্ট ডি কখনো ব্যবহার করি না, ব্যবহার করি কি পার্সেন্ট এফ। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো পার্সেন্ট এফ, ওকে। আবার এখানে ব্যবহার করতে পারবো 0.2 এফ, মানে হচ্ছে যে তোমার ওই ডেসিমালের পর দুইটা, ঠিক আছে। তো এই হচ্ছে যে তোমার এই যে আমরা এগুলার যদি একটু মানে দেখো, এই 62 নম্বরের একটা সমাধান দেখো এখানে, যে স্ক্যানে পার্সেন্ট ডি এম পার্সেন্ট এন, এটা আসলে শুধুমাত্র ইন্টিজারের জন্য তোমার হচ্ছে এই পার্সেন্ট ডিটা হয়। তো ইনপুট নিয়ে আর আর মেমোরি হচ্ছে লোকেশন ধারণ করবে। তাহলে পার্সেন্ট এফ দ্বারা হচ্ছে যে আমরা একটা কি তৈরি করতে পারি, আমাদের যে ফ্লোট টাইপ ইনপুট নিতে পারি। তাহলে ফ্লোট টাইপ ইনপুটটা নিতে গেলে অবশ্যই আমাদের পার্সেন্ট এফ নিতে হবে, এবং তারপরে পার্সেন্ট 2f দেওয়া মানে দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত নিতে পারবে। আর পার্সেন্ট আর সি এটা কোনো বৈধ ফরম্যাট স্পেসিফায়ার নয়। তাহলে আমাদের এখানে উত্তর হবে কোনটা? আমাদের এখানে উত্তর হবে তোমার এই দুইটা, তাহলে 1 এবং 2। সি ভাষায় কোনটি বৈধ চলক? তো দেখো চলকের নিয়ম, মানে নিয়ম তিনটা তোমরা মনে রাখলেই হচ্ছে। এটা হচ্ছে যে এটা হবে না, তারপরে এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না, তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। তারপরে আমরা যদি পরের প্রশ্নে যাই, 64 নম্বর প্রশ্ন দেখো, y = p² x + 2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন কোনটি? দেখো সি ভাষায় এই প্রোগ্রামটাকে লিখলে সেটা আসলে কেমন হবে সেটা, তার মানে এখানে পি স্কোয়ার আছে, তার মানে পি স্কোয়ার মানে পাওয়ার অফ পি। তাহলে এটা হচ্ছে কি পি ও ডাব্লিউ পি কমা 2, ঠিক আছে। আমরা নর্মালি নর্মালি যদি হচ্ছে যে p² x, তার মানে এটাকে লিখি পি পাওয়ার অফ পি কমা 2। আমরা জানি যে পাওয়ার কোনো কিছুর, তোমরা ভালো করে মনে রাখবা, কোনো কিছুর পাওয়ার যদি বোঝাতে হয়, কোনো কিছুর পাওয়ার, এটা হচ্ছে এ কমা বি, অর্থাৎ এই এ হচ্ছে বেজ আর বি হচ্ছে পাওয়ার। তার আমরা যদি এরকম ভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার বি, এটা সি তে এক্সপ্রেশন হচ্ছে যে পি ও ডাব্লিউ এ কমা বি। তাহলে পি ও ডাব্লিউ পি কমা 2, ঠিক আছে। তারপরে আছে এই স্টারিক মানে হচ্ছে গুণ এক্স, তারপরে হচ্ছে কি প্লাস 2 ডিভাইড বাই এই 3, তার মানে এটা কিন্তু সঠিক। তারপরে তোমার এটা যেহেতু বহুপদী, পরেরটাও খেয়াল করো, পি ও ডাব্লিউ পি ও ডাব্লিউ, তারপরে হচ্ছে কি তোমার আহ, এটা ঠিক আছে x2/3। পার্থক্য কোথায় হলো? পি ও ডাব্লিউ আমাদের এখানে 2, পি, ও এটা হবে না, কারণ এটা হচ্ছে যে বেসটা, পাওয়ারটা হয়ে গেছে বেসটা হয়ে গেছে পাওয়ার। তারপরে এটা হচ্ছে কি y = p × p। দেখো পি স্কোয়ারকে তুমি p × p বা পি স্ট্যাটিক পি তুমি লিখতে পারো। তারপর হচ্ছে এক্স, তার মানে p² x + 2/3। তারপরে তোমার এটা এবং এটা না,
এটা এবং এটা সঠিক, তার মানে 1 এবং 3 সঠিক। ডাবল টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন হয় তোমাদেরকে বারবার বলেছি। এই মৌলিক ডাটা টাইপের ডাটার সাইজগুলো সব জেনে নিবা, মুখস্থ করে ফেলবা। এরপরে এই প্রোগ্রামটা দেখো, ফর লুপের প্রোগ্রাম দিয়ে আমাদের বারবার এমসিকিউতে প্রশ্ন আসছে। আই এস এস এর মান 0 ধরছি, প্রাথমিক মান। আই হচ্ছে এইগুলো সব ইন্টিজার টাইপের। চলো তাহলে আই এর মান শুরু হচ্ছে 1 থেকে এবং আই এর মানটা 6 এর থেকে ছোট অথবা 6 এর সমান। আই এর প্লাস প্লাস মানে বারবার 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো প্রত্যেকবার কি করছে, এস এর মান হচ্ছে এস প্লাস আই, মানে আই এর মানটা যোগ করে এস এর মধ্যে রাখছে এবং পূর্বের এস এর সাথে আবার যোগ করতেছে, অর্থাৎ যোগফল নির্ণয় করা একটা ধারা। তাহলে আয়ের মানটা এখানে কি হয়, বারবার দেখো। আয়ের মান প্রথমে হবে 1, তারপরে 1 বৃদ্ধি পেলে আয়ের মান হবে 2, তারপরে আয়ের মান 3, তারপরে আয়ের মান 4, তারপরে 5, তারপরে 6। এরপরে আর হবে না, কারণ হচ্ছে আয়ের মান 6 এর থেকে ছোট অথবা 6 এর সমান। তাহলে এই মানগুলো বারবার কি তোমার যোগ করতেছে, যোগ করে কি সামের মধ্যে রেখে দিচ্ছে, অর্থাৎ ধারাটা যোগফল। তাহলে এই যে যোগফলটা করলেই তুমি পেয়ে যাবা তোমার যোগফলটা। তাহলে এটার মান কত হবে, 3 আর 3 6, 6 আর 4 10, 15 আর 6 21। তার মানে এই প্রোগ্রামে আমাদের আউটপুটটা কত হবে, 21। তারপরে সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা, তাহলে এটা মেশিন ভাষা। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ, প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? আমাদের যখন একটা প্রোগ্রাম কোডিং করতে হবে তার আগে প্রোগ্রামটা ডিজাইন, মানে আমাদের প্রোগ্রামটা কি করে নিতে, ডিজাইন করে নিতে হবে। তুমি যদি ডিজাইন না করো তাহলে আসলে প্রোগ্রাম, এটা তোমাদের বই অনুযায়ী একটু দেখে নিবা। এটা সম্ভবত 68 না, একটু দেখে নিই। প্রোগ্রাম ডিজাইন সুপার আইনো, এখানে লেখা আছে দেখো যে প্রোগ্রাম ডিজাইন করা, সেটা হচ্ছে যে তোমার প্রোগ্রাম কোডিং, মানে আমার মানে ধারণা মতো আমি বলছি। তো তোমাদের বই অনুযায়ী এখানে দেখো, এখানে লেখা আছে যে এখানে কি কি আছে। যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য তার যে ধাপগুলা, সেই ধাপগুলা হচ্ছে তোমার সমস্যা কিভাবে সঠিকভাবে বর্ণনা করা, অর্থাৎ সমস্যা বিশ্লেষণ করা, তারপরে অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করা, তারপরে কোড লেখা, ডিবাগ করা, প্রোগ্রাম রিলিজ করা। তার মানে এই অ্যালগরিদম ফ্লোচার্ট করা মানে হচ্ছে তার কি ডিজাইনটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে পরের প্রশ্নটা দেখি, আমাদের আসলে ম্যারাথন ক্লাস হয়ে যাচ্ছে, কিছু করার নাই। তোমাদের তাহলে এখানে প্রোগ্রাম ডিজাইন করাটা হচ্ছে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ। তারপরে হচ্ছে যে প্রোগ্রাম রচনার জন্য কি প্রয়োজন। একটা প্রোগ্রাম রচনার জন্য প্রথম যেটা দরকার, সমস্যা শনাক্ত করা দরকার। তারপর হচ্ছে যে প্রোগ্রাম ডিবাগ করা দরকার, বাগ করা দরকার না, বাগ করা মানে তাহলে তো সেই ক্ষতি করা। এখানে দুইটাই 2 হয়ে গেছে, এটা 3 হবে। তাহলে এই সমস্যা শনাক্তকরণ এবং প্রোগ্রাম ডিবাগ করা, অর্থাৎ 1 এবং 3। সি ভাষায় গাণিতিক অপারেটর হচ্ছে কি, গাণিতিক অপারেটর দিয়ে তোমার গাণিতিক অপারেটরগুলো কি কি আছে, তোমার আছে যোগ, বিয়োগ, তারপরে হচ্ছে যে স্টারিক, তারপরে হচ্ছে ভাগ, তারপরে হচ্ছে কি তোমার মডিউল অপারেটর। হ্যাঁ, তো এগুলো দিয়ে তুমি কি করবে, তো এগুলা যোগ করা যায়, ছোট বড় তুলনা করা যায় না, কারণ এটা হবে না। ভাগশেষ নির্ণয় করা, তাহলে 1 এবং 3। তাহলে এটা হচ্ছে 1 এবং 3। সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? তুমি জানো প্রিন্টএফ হচ্ছে একটা প্রিন্ট করার ফাংশন, সাম তো না, এভারেজও না। ইফ লাইব্রেরি ফাংশন কোনটি? আমাদের এই প্রিন্টএফ হচ্ছে যে, আচ্ছা লাইব্রেরি ফাংশন চাইছে না, প্রিন্টএফ হচ্ছে যে একটা লাইব্রেরি ফাংশন, মানে যেটা দ্বারা একটা তোমার কাজ নির্ধারণ করা আছে আগে থেকে। সি ভাষায় সমজাতীয় ডাটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সমজাতীয় ডাটা সংরক্ষণের জন্য অ্যারে ব্যবহার করা হয়। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। তারপরে সি ভাষার এক্সপ্রেশন, তোমরা এটার মান নিজেরা নির্ণয় করে ফেলবো, সম্ভবত 13 হবে। উদ্দীপকটি পড়ো এবং নিচে 2টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে যে তোমার আই একটা ইন্টিজার, আই ইকুয়ালস টু 1, আই লেস অর ইকুয়াল 5, আই প্লাস প্লাস। তার মানে আই এর মান হবে কি, তোমার হচ্ছে যে দেখো এখানে এসকেপ সিকোয়েন্স করছে, তার মানে পার্সেন্ট ডি কমা 1, এটা কি আই, আচ্ছা আই, বারবার আয়ের মানটা প্রিন্ট করা হয়। তাহলে এখানে উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন, এই যে আয়ের মান তুমি 1 ধরছো, এটা হচ্ছে কাউন্টার। তার মানে এখানে বারবার আয়ের মান বৃদ্ধি পাচ্ছে, তার মানে কাউন্টার ডিক্লারেশন কোনটা, আই ইকুয়ালস টু 1। কই আই ইকুয়ালস টু 1, এই যে এটা। তাহলে এটা হবে আই কাউন্টার ডিক্লারেশন।
তারপরে ফর লুপ আই লেস দ্যান 10, তারপরে হচ্ছে আই প্লাস ইকুয়ালস টু 2, মানে আই প্লাস 2। এগুলো সব মনে করো যে টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো প্রিন্টএফ %d আই এই ধারা কোনটি? দেখো আমাদের বারবার আই এর মান প্রিন্ট করতে হচ্ছে, তার মানে আই এর মান শুরু হচ্ছে কত? 2। তারপরে হচ্ছে কি আই এর মান 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 4, তারপরে হচ্ছে যে 6, তারপরে 8, তারপরে 10। তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা ধারা। তাহলে এই যে 2, 4, 6, 8, 10, তার মানে এটা খ নাম্বার। তারপরে হচ্ছে যে এ বি, বি এর মান কত? 50, এর মান হচ্ছে এ বি মডিউলো 50, তার মানে 50 কে যদি তুমি এই 25 দিয়ে ভাগ করো, ভাগশেষটা হচ্ছে এর মান, তার মানে ভাগ করলে কি হয়? 0 হয় ভাগশেষ, তাহলে সেটা হচ্ছে 0, এর মান 0। তাহলে আচ্ছা এখানে 4 হয়ে গেছে, জানি না কি কারণে। এই জায়গায় যদি সম্ভবত এর মান, এটা হবে সম্ভবত এর মান, তাহলে এর মান হবে কত? 0। ঠিক আছে, যদি এ হয় তাহলে মান হবে কত? সরাসরি কোনো ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়, সরাসরি হচ্ছে যে মেশিন ভাষা, বারবার এটা আমাদের যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এইখানে একটা প্রোগ্রাম দিয়েছি, আয়ের মান যদি তোমার হচ্ছে 3 এর সমান হয় তাহলে কন্টিনিউ করতে হবে। দেখো এখানে শুরুর মান অর্থাৎ কাউন্টার ডিক্লারেশন হচ্ছে কত? 1। আয়ের মান প্রথমে 1, বৃদ্ধি পাবে কত করে? বৃদ্ধি পাবে 1 করে। ঠিক আছে, তাহলে এখানে হবে এরকম 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তাহলে 5 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হচ্ছে। এখন বলছে কি যদি আয়ের মান 3 হয় তাহলে কন্টিনিউ করো, তার মানে লুপটা তখন আর ঘুরে ওখানে যাওয়ার দরকার নেই, তুমি কন্টিনিউ করো। আর এখানে আয় এর জন্য একবার তোমার হচ্ছে যে প্রিন্ট করতেছে। ঠিক আছে, এইচএসসি এক্সাম, এর জন্য একবার প্রিন্ট করতেছে এইচএসসি এক্সাম, তাহলে 2বার হলো। তারপরে যখন 3 হচ্ছে তখন বলছে যে না তোমার আর প্রিন্ট করার দরকার নেই, তুমি লুপটা আবার কন্টিনিউ করো। তার মানে এখানে একবার হচ্ছে না, তাহলে 4 এর জন্য করতেছে, 5 এর জন্য করতেছে। তাহলে কি হবে? তোমার 1, 2, 3, 4, 4বার এইচএসসি এক্সামটা প্রিন্ট করবে। তাহলে এ হচ্ছে 4বার। তাহলে কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্ট নিশ্চয়ই তোমাদের বোঝা হয়ে যাচ্ছে। ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ইন্টিজারের ফরম্যাট হচ্ছে যে তোমার %d। হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্ট হলো, আমরা একটা 5 বার একটা লুপ চালাবো, তাহলে আই এর মান, এন এর মান 1, এন হচ্ছে 6 থেকে ছোট, এটা 5 বার হবে, এন এর মান এক এক করে বৃদ্ধি করব এবং তারপরে পরে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তো এটা কিন্তু ঠিক আছে। তারপরে n এর মান 3, তারপরে হচ্ছে 2, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, মানে এটা করো n প্লাস প্লাস, তারপরে এক বৃদ্ধি করো। এবার while n is less or equal 8, তার মানে 3 থেকে যদি তুমি 8 পর্যন্ত যাও তাহলে 5 বার হবে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে যে এটাও হলো। তারপরে n এর মান 5, while n is less than 10, 5 থেকে 10 এর ছোট, তার মানে 5, 6, 7, 8, 9, 5, 6, 7, 8, 9, তাহলে এটাও কিন্তু হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, আর এখানে 5, 6, 7, 8, 9 তাও হচ্ছে। তাহলে এখানে আমাদের এই সব কয়টাই আসলে তোমার কি হচ্ছে? তোমার 5 বার করে প্রিন্ট করছে। তার মানে এটা তোমার হচ্ছে যে, এটা আমি আর তোমাদেরকে করে দেখাতে পারলাম না, ব্যাখ্যাটা তোমরা একটু দেখে নিও। উদ্দীপকে প্রোগ্রামটিকে ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে। ফর লুপ ছাড়া বাস্তবায়ন মানে কি? তোমার হচ্ছে যে ফর লুপের কাজটা আমরা ইফ, গো টু অথবা ডু হোয়াইল এর মাধ্যমে করতে পারি, কিন্তু এফ এলস এর মাধ্যমে করতে পারি না। তার মানে এটা 2 এবং কম্পাইলারের বৈশিষ্ট্য হলো টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন। ঠিক আছে, প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিনে মেশিন প্রোগ্রামে রূপান্তর হয়। এখানে একটা বিষয় আছে যে প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে কিনা, এটা নিয়ে একটা তোমার কনফিউশন আছে। আমি এটার একটা করছিলাম, দেখি একটু যে কত নম্বর এটা, 84।
দেখো 1 আর 3, কারণ ওইটা হচ্ছে বৈশিষ্ট্যটা তোমাদের বই অনুযায়ী সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, তারপরে হচ্ছে কি যে তোমার অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর করে, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। কিন্তু ওখানে হচ্ছে যে তোমার এই বৈশিষ্ট্যটা এখানে নাই। সো আমরা এখানে কি করব, যে টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে না, তাহলে এটা হচ্ছে 1 এবং 3, এই আমরা হচ্ছে তারপরে তোমাদের 85 নম্বর, সি ভাষায় ধ্রুবক ঘোষণার নিয়ম কি? ধ্রুবক ঘোষণার নিয়ম এটা তোমরা আগে ওই যে ধ্রুবক আমরা যেভাবে ঘোষণা করছি সেই অনুযায়ী দেখে নিবা। এটা ধ্রুবক ঘোষণা করার জন্য তোমাকে প্রথমে কনস্ট কিওয়ার্ড ইউজ করা যায়, তারপরে তার হচ্ছে যে নাম, হ্যাঁ, ডাটা টাইপ, তারপরে হচ্ছে যে কনস্ট্যান্টের নাম দিয়ে তারপরে ইকুয়াল চিহ্ন দিতে হয়। এটা একটা নিয়ম, ঠিক আছে। আবার যদি হ্যাশ ডিফাইন করো তাহলে তখন তোমার কি করতে হবে, এই ইকুয়াল চিহ্নটা হবে না, তার মানে এটা এবং এটা, তাহলে 1 এবং 3। তারপরে আমাদের যে এই যে এখানে আয়ের মান, দেখো এখানে আয়ের মানটা কি হচ্ছে, 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান, তার মানে 1 থেকে শুরু করলে 10 বার চলবে, আই 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে প্রিন্টএফ %d i। তো এখানে প্রোগ্রামটার আউটপুট কি হবে, তাহলে এখানে দেখো 1 থেকে শুরু করো, তাহলে প্রথমে 1 প্রিন্ট করবে, তারপরে আয়ের মান 2 বৃদ্ধি করবে, তার মানে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে যে 10-এর থেকে ছোট তাহলে এরপরে আর প্রিন্ট করা যাবে না, তাহলে এখানে এর প্রিন্ট হবে 1, 3, 5, 7, 9। তারপরে হচ্ছে 87 নম্বর, এই প্রোগ্রামটা এক্স এর মান আছে 5, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু আছে কত, 5, তারপরে হচ্ছে কি 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান এবং 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। তাহলে তোমার এটা তোমার এক্স এর মান প্রিন্ট করবে। এখন বলছে যদি এক্স এর মান 6 হয় তাহলে লুপটা ভেঙে দাও, তাহলে এক্স এর মান এখানে গিয়ে তোমার কি হবে, 6, তাহলে প্রিন্ট করছো কত, 5 এবং 6, গিয়ে তোমার লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, তার মানে এখানে প্রিন্ট করবে কত, 5, 6, ঠিক আছে। সাংকেতিক ভাষা কোনটি? সাংকেতিক ভাষা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা। এখানে আমাদের এই যে এই প্রোগ্রামটা আমরা আগেও করছি, সো এটা আমি আর বলবো না, এটা তোমরা নিজেরা করে নিবা। তো প্রোগ্রাম রান করলে আউটপুটের মান 3 হবে তখন, আগে 5 করেছিল এখন 3 হবে কখন, দেখছো একই টাইপের প্রশ্ন কিন্তু। তাহলে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যবহারগুলো একটু তোমরা প্রয়োগ করলে হয়ে যাবে। 90 নম্বর, একটা সি প্রোগ্রাম দেওয়া আছে যার শুরুটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা আছে কত, 2 থেকে এবং 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান, তাহলে একইভাবে তুমি হচ্ছে যে লুপের এই সি এর মানগুলো একটু নির্ণয় করে ফেলো, তাহলে 2, তারপরে হচ্ছে যে কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে, তার মানে 4, 6, 8, 10 আর তো নাই। তাহলে এখন প্রিন্টএফ আইসিটি প্রিন্ট করবে যখন সি এর মান 6, তখন আর কি হবে, ব্রেক হয়ে যাবে, তাহলে এইখানে এসে কি ব্রেক, তার মানে 1 বার 2 বার 3 বার প্রিন্ট করবে, তারপরে লুপটা শেষ, তাহলে এখানে কয়বার আইসিটি লেখাটি প্রিন্ট করবে, 3 বার। তারপরে একটা হচ্ছে যে নাম, এই নামে দেখো এই যে ওখানে আমাদের এই এটা ছিল না, তো এই প্রোগ্রামটাতে তোমার ইন্টিজার একটা নাম নামের একটা হচ্ছে তোমার অ্যারে নেওয়া হয়েছে, আর ইন্টিজার নেওয়া হয়েছে কে আর লেন্থ। এখন তোমাকে প্রথমে একটা নাম নিতে বললো, ইনপুট নিলে, তাহলে 3টা অক্ষর ইনপুটের জন্য এই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সংখ্যাটি কি হবে। তুমি যখন ইনপুট নিবা তখন দেখো ইনপুট নিয়ে শেষে তোমার একটা নাল ক্যারেক্টার অ্যাড করতে হয়, তাহলে তোমার নামের অক্ষর যদি 3টা হয় তাহলে তুমি সেখানে কয়টা ইনপুট নিবা, 4টা, অর্থাৎ তোমার এই নেম যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলের এই সাইজটা হবে কত, 4, তার মানে এখানে তোমার আনসারটা কি হবে, 4। তারপরে গেট সিএইচ এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কি? দেখো গেট সিএইচ এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল হচ্ছে যে তোমার এই এটা ইনপুট আউটপুটের ভিতরে আমাদের এটা মানে ইয়া হয় না, এখানে আবার আছে একটু বিষয় আছে তোমার 92 নাম্বার না, এই এখানে আমাদের আচ্ছা ব্যাখ্যাটা এখানে দেওয়া হয় না, ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি যে আমাদের যে ইনপুট আউটপুটের জন্য যে মানে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই ইনপুট আউটপুটের জন্য যে হেডার ফাইল নিয়েছিলাম তার নাম ছিল কি তোমার stdio.h,
কিন্তু যখন তুমি গেট সিএইচটা ব্যবহার করবা তখন তোমার ইনপুট আউটপুটের জন্য যে হেডার ফাইলটা ব্যবহার করা হয় আসলে এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, এই জন্য আসলে এটা ব্যবহার করা হয় না। তো এই কনিও ডট এইচ। তারপরে হচ্ছে কি যে আমাদের এই যে এই উদ্দীপকটা এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, এ আছে, এস আছে, এস এর মান প্রাথমিকভাবে 0 ধরা আছে। তো এখানে এর মান 0 1 থেকে শুরু করছে, তারপর ইনিশিয়াল ভ্যালু 1 এবং 1 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানটা 5 থেকে ছোট অথবা 5 এর সমান। তাহলে দেখো প্রথমে শুরু 1 এর মান, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এরপরে কন্ডিশনটা মিথ্যা হয়ে যায়, তাহলে এর মানগুলো আর হবে না। তাহলে s ইকুয়ালস টু s প্লাস a, তো এর মান কি 1 2 3 4 5, তাহলে প্রত্যেকবার মানগুলো কি যোগ করবে আর যোগফলগুলো রাখবে, তার মানে এই ধারাটা যোগ করা। তাহলে এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে যোগফল হয় কত 15। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? এই যে তোমাদের 32টা সংরক্ষিত শব্দ আমি পড়তে বলছিলাম, তার ভিতর থেকে দেখো এই যে 32টা শব্দের ভিতরে ব্রেক একটা সংরক্ষিত শব্দ, ইফ, তারপরে কি এলস এবং ফাংশন। তো এই ভিতরে তোমার কোনটি সংরক্ষিত শব্দ নয়? তো সংরক্ষিত শব্দের যে লিস্টটা ছিল সেই লিস্টটা একটু দেখাতে পারলে আমার জন্য সব থেকে ভালো হতো। যে আমাদের এখানে আচ্ছা, এখানে আমি দিতে পারি নাই সম্ভবত, যাই হোক ওটা বড় একটা লিস্ট ছিল। তো 32টা কিওয়ার্ডের মধ্যে দেখো যে ফাংশন যে আমাদের ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আসলে কোনো কিওয়ার্ড নয়, ঠিক আছে। তাহলে এখানে ব্রেক, ইফ এবং এলস এগুলো হচ্ছে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, কিন্তু ফাংশনটা কোনো কিওয়ার্ড নয়। আউটপুট স্টেটমেন্ট কোনটি? দেখো প্রিন্টের মাধ্যমে আমরা আউটপুট করি, গেটস এর মাধ্যমে ইনপুট নেই, আর পুটস এর মাধ্যমে আউটপুট দিই। তাহলে 1 2 1 এবং 3, তাহলে এটা হচ্ছে আনসার। উচ্চতরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটির একসাথে অনুবাদ করে কোনটি? একসাথে অনুবাদ করে কে? কম্পাইলার। আর লাইন বাই লাইন অনুবাদ করে কে? ইন্টারপ্রেটার। ঠিক আছে, আর কেউ এখানে অনুবাদক নাই। অ্যাসেম্বলার আছে, অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে। নিচের কোনটি উদ্দীপকটি পড়ে উত্তর দাও। আচ্ছা, এখানে এ আর বি দুইটা চলো, বি এর মান হচ্ছে 50, এর মান হচ্ছে বি মডিউলো 25, এটা অলরেডি আমরা জানি, এটা ওই যে বার রিপিট হয়ে গেছে। তাহলে এখানে কি হবে, যদি এর মান প্রিন্ট করতে বলে তাহলে এর মান হবে কত 0। তারপরে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, দেখো আমরা যে সি প্রোগ্রামিং ভাষাটা ব্যবহার করছি এখানে, সেই সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য ছিল কি, এটা একটা জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, মানে সকল উদ্দেশ্যে এটা ব্যবহার করা যায়। তারপরে এটা একটা মধ্যম স্তরের ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এটি কেস সেন্সিটিভ অবশ্যই। তার মানে বড় হাতে ছোট হাতের লেখার ভিতরে এখানে পার্থক্য আছে, তার মানে এখানে সবগুলাই সঠিক। তারপরে 98 নাম্বার দেখো, x এর মান দেওয়া আছে 10, y এর মান হচ্ছে x ইন্টু 5, অর্থাৎ 10 ইন্টু 5 মানে কত 50। তারপরে y এর মান হচ্ছে y মডিউলো 3, মানে তোমার y কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে যে মান আসবে সেটা। তাহলে y এর মান 50, 50 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত আসে 2, তাহলে y সর্বশেষ মান কত 2। তারপরে এটা তো বুঝো তোমরা যে 50 কে আমরা হচ্ছে যদি ভাগ করি, কোন একটা সংখ্যাকে আমরা ভাগ করলে দুইটা জিনিস পাই। একটা হচ্ছে কি তোমার কত দ্বারা ভাগ করছে 3 দ্বারা, একটা পাই আমরা তার হচ্ছে যে ভাগফল 12 বার যায় 48, আর থাকে কি ভাগশেষ। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে কি ভাগশেষ, তাহলে ভাগশেষ কত 2। ওপিএস 5 কোন প্রজন্মের ভাষা? এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা, আমার যদি ভুল হয় তোমরা একটু দেখে নিবা। তারপরে 100 ইনক্লুড স্টুডিও ডট এস, এটা হচ্ছে একটা সি প্রোগ্রাম দিয়েছে যেখানে এন এবং আই দুইটা, আই এবং এস এগুলো হচ্ছে ইন্টিজার, স্ক্যান করে এন এর মান নিচ্ছ, নেওয়ার পর এস এর মান 0 ফর আই ইকুয়ালস টু 1, আই ইজ লেস অর ইকুয়াল এন, আই ইকুয়ালস টু আই প্লাস 1, এক করে বৃদ্ধি পাচ্ছে। তারপরে তার যে কাজ করতেছে সেটা এস ইকুয়ালস টু এস প্লাস আই, মানে একটা যোগফল করা, এস এর মান কত। তো এখানে কিবোর্ডে যদি তুমি 5 চাপ দাও তাহলে তোমার যোগফল হবে কত 1 2 3 4 5, মানে তোমার এখানে 5 পর্যন্ত যোগ অর্থাৎ 15, তাহলে এই ধারাটার যোগফল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার 100টা এমসিকিউ ছিল। তো তোমরা একটু সুন্দর করে এই এমসিকিউ গুলো, আমি একটু তাড়াহুড়ো করছি লাস্টের দিকে কারণ আগেই দেখো সব টাইপ গুলো হয়ে গেছে আমার, এই ভিডিওতে কিন্তু নতুন কিছুই আসে নাই, শুধু একটু প্র্যাকটিস। ঠিক আছে, তোমরা ভালো করে সবাই পড়ো, সবার জন্য শুভকামনা। আর আশা করি এখান থেকে তোমাদের এমসিকিউতে তোমরা 5টা বা 6টা যায় আসুক কমন পেয়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে,
আগামী দিন তোমাদের একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটাতে অবশ্যই সবাই অংশগ্রহণ করবে।